আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো। আবার তোমাদের মাঝে চলে আসলাম চ্যাপ্টার 8 লেকচার 1 নিয়ে, রেচনতন্ত্র, রেচন সম্পর্কে যা, অর্থাৎ মানব দেহের বর্জ্য যেভাবে শরীর থেকে বের হয় সেই প্রক্রিয়াটি হচ্ছে রেচন প্রক্রিয়া। হ্যাঁ, আজকে আমরা শুরু করবো রেচন প্রক্রিয়া। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি মানব রেচনতন্ত্রের একটি চিত্র আঁকা রয়েছে। প্রথমে আমি বলি আসলে রেচন জিনিসটা কি। যে প্রক্রিয়ার মাধ্যমে দেহের অভ্যন্তরীণ বর্জ্য পদার্থ শরীর থেকে বাইরে বের হয় সেটি হচ্ছে রেচন প্রক্রিয়া। রেচনের মানব রেচনতন্ত্র এটা হচ্ছে মূত্রথলি এবং মূত্রনালী যেটা রয়েছে আর কি, মানে যেটা দিয়ে মূত্র নিষ্কাশিত হয় সেটা হচ্ছে মূত্রনালী। তো আমরা প্রথমে এটা নিয়ে একটু বিস্তারিত জানবো। এখানে দেখা যাচ্ছে, আমরা জানি মানব শরীরে দুই পাশে দুটি বৃক্ষ থাকে, অর্থাৎ কিডনি থাকে, যাকে আমরা কিডনি বলি। দুই পাশে দুটি বৃক্ষ থাকে। এই বৃক্ষ দুটি এখানে নির্দিষ্ট করে আঁকা রয়েছে। এই দুটি হচ্ছে বৃক্ষ, অর্থাৎ তারপর হচ্ছে রেনাল ধমনী, যেটা হচ্ছে বৃক্ষের ভিতরে রক্ত সংবহন করে, সেটা হচ্ছে রেনাল ধমনী। ধমনী শিরা, ধমনী হচ্ছে ভিতরে ঢুকে আর শিরা হচ্ছে বের হয়। আর রেনাল শিরা যেটা হচ্ছে বর্জ্য বাইরে বের করে, আর সেটা হচ্ছে শিরা। আর ইউরেটার বলা হয় এই দুটিকে বলা হয় ইউরেটার। আর এখানে হচ্ছে মূত্রনালী, যেগুলো হচ্ছে মূত্র জমা হয়। আর এটা হচ্ছে মূত্রনালী, যেটা হচ্ছে মূত্র ত্যাগ হয়। এটা হচ্ছে মানব রেচনতন্ত্রের একটি চিত্র। তারপর আমরা বলবো আসলে বৃক্ষের একক কি সেটা আমরা জানতে হবে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে বৃক্ষের একক। আর এখানে বলবে যে বৃক্ষের একক হচ্ছে নেফ্রন। নেফ্রনের চিত্র আমরা আঁকবো। প্রায় লাখ লাখ নেফ্রন রয়েছে একটি বৃক্ষের ভিতরে। তারপর হচ্ছে রেচন পদার্থ বলতে মূলত নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থকে বোঝায়। যেমন ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, এগুলো হচ্ছে রেচন পদার্থ, যেগুলো হচ্ছে বৃক্ষের মাধ্যমে শরীর থেকে বাইরে বের হয়। এখন আমরা চলে যাব রেচন জিনিসটা হচ্ছে এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে এখানে হচ্ছে ক্ষারীয় মূত্র আর অম্লীয় মূত্রের মধ্যে পার্থক্য রয়েছে। আমিষ জাতীয় খাদ্য, যেটা হচ্ছে আমিষ জাতীয় খাদ্য খেলে ক্ষারীয় মূত্র হয়, আর হচ্ছে ফলমূল তরিতরকারি যা রয়েছে তা খেলে হচ্ছে ক্ষারীয় মূত্র তৈরি হয়। এখন আমরা চলে যাব নেফ্রনে। নেফ্রন চিত্র ঠিক এরকম, তোমাদেরকে আমি এঁকে দেখাই। এটাকে বলা হয় হ্যানলিন লুপ। তারপর হচ্ছে নিকটবর্তী পেঁচানো নালিকা। আর এটা হচ্ছে দূরবর্তী পেঁচানো নালিকা। এটা হচ্ছে গ্লোমেরুলাস। আর এটা হচ্ছে ধমনী এবং এটা হচ্ছে শিরা। এখন তোমাদের বুঝতে হবে আছে হচ্ছে বৃক্ষের একক নেফ্রন।
তোমাদের এভাবে বলবো না, তোমাদের বলবো হচ্ছে বৃক্ষ দেওয়া থাকবে, বলবে বৃক্ষের একক, মানে এই চিত্রটি এককের যে চিত্র সেটা ব্যাখ্যা করতে বলবে। তো আমরা প্রথমে বলতে হবে যে বৃক্ষের একক হলো নেফ্রন, এবং নেফ্রন চিত্রটাকে ব্যাখ্যা করতে হবে। তোমার চিত্রটা আঁকার একটা নিয়ম বলে দিই আমি। প্রথমে এইভাবে একটা আঁকবা, তারপর দুটো এস, এই একটা এস এবং এই আর একটা এস, এটা হচ্ছে ইউ। এই ইউ মানে একটা এস, এখানে একটা এস, এখানে একটা ইউ এবং এখানে একটা এস আঁকলেই হচ্ছে কি নেফ্রন হয়ে যাবে, আর এখানে একটা গ্লোমেরুলাস রেখে দিলে হয়ে যাচ্ছে। এটা হচ্ছে নিয়ম মূলত নেফ্রন আঁকার, মানে শর্টকাট টেকনিক আর কি একটাই। তো এখন আমরা এটা ব্যাখ্যা করব। প্রথমত হচ্ছে ধমনী দিয়ে রক্ত প্রবেশ করে, এবং গ্লোমেরুলাস এক ধরনের ছাঁকনি রয়েছে, যেটার মাধ্যমে সকল নাইট্রোজেন গঠিত বর্জ্য নিকটবর্তী পেঁচা নালিকার মধ্যে রয়ে যায় এবং শিরা দিয়ে এই পরিশোধিত রক্তগুলো চলে যায়। নিকটবর্তী পেঁচা নালিকা হ্যান্ডলিন লুপ হয়ে আবার দূরবর্তী পেঁচা নালিকা হয়ে তারপর চলে যায় হচ্ছে মূত্রথলিতে। মূত্রথলি থেকে মূলত মূত্রনালী দিয়ে এটি বের হয়ে যায়। তো দেখতে পাচ্ছ আমি তোমার জন্য একটা চিত্র নিয়ে এসেছি বৃক্ষের, দেখা যাচ্ছে কিনা জানি না। এটাই হচ্ছে মূলত বৃক্ষ, এই একটি বৃক্ষ এবং একটি বৃক্ষ। এইটা যেটা দেখছো এইটাই হচ্ছে তোমার ইউরেটার যেটাকে বলা হয় আর কি। এটা হচ্ছে ইউরেটার, এবং এটা হচ্ছে ধমনী, এবং এটা হচ্ছে শিরা। এইটা হচ্ছে ধমনী এবং এটি শিরা। এটা হচ্ছে বৃক্ষ। বৃক্ষ দেখতে শিমবিচির ন্যায়, ভিতরে অবতল এবং বাইরে উত্তল। দেখা যাচ্ছে কিনা জানি না, দেখো দেখা যাচ্ছে। এবং আমরা দেখবো আগে বৃক্ষ চিত্রটি একবার এঁকে নিই। আশা করি তোমরা নেফ্রনটি বুঝতে পারছো। এবং নেফ্রনে হচ্ছে এটা হচ্ছে মূত্র পরিশোধনাগার বলা হয় নেফ্রনকে। মূত্র হচ্ছে মনে করো ধমনী দিয়ে অপরিশোধিত রক্ত প্রবেশ করে। গ্লোমেরুলাসের ছাঁকনি হয়, গ্লোমেরুলাস এক ধরনের ছাঁকনি, যে ছাঁকনি দিয়ে রক্ত বের হয়, যেটা হচ্ছে পরিশোধিত রক্ত, এবং যে বর্জ্য পদার্থগুলো ছাঁকনির মাধ্যমে জমা হয় তা জমা হয়ে এই নিকটবর্তী পেঁচার নালিকা হ্যান্ডলিন লোক এবং দূরবর্তী পেঁচার নালিকা হয়ে মূত্রথলিতে প্রবেশ করে, এবং মূত্রথলিতে প্রবেশ করে মূত্রথলি থেকে মূত্রনালী হয়ে দেহ থেকে বের হয়ে যায়। এটা হচ্ছে নেফ্রন, মানে নেফ্রনের কাজ আর কি। নেফ্রনের প্রধান কাজ হচ্ছে মূত্র তৈরি করা, মানে বৃক্ষের ভিতরে নেফ্রন। প্রথম হচ্ছে বৃক্ষের ভিতরে নেফ্রন। আমি তোমাদেরকে বৃক্ষ দেখতে এঁকে দেখাই। দেখো তোমাকে আমি শর্টকাট টেকনিক একটা আমি এঁকে দেখাই। এটা হচ্ছে বৃক্ষ, বৃক্ষের ভিতরে এরকম কিছু জালিকা থাকে। আর এটা হচ্ছে ধমনী। এখন এটা হচ্ছে ধমনী, এটা হচ্ছে শিরা। এটা হচ্ছে ধমনী, এটা শিরা, এবং এটাকে বলা হয় হচ্ছে এটা হচ্ছে হাইলাস বা হাইলাম বলা হয়। এটা বৃক্ষের অবতল অংশের ভাঁজকে হাইলাস বলা হয়। এটা হচ্ছে হাইলাস। তোমাদের হচ্ছে কোয়েশ্চেন আসবে যে হাইলাস বা হাইলাম কাকে বলে। এই বৃক্ষের অবতল অংশের এই যে ভাঁজ, এই ভাঁজটাকে হচ্ছে বলা হয় হচ্ছে হাইলাস বা হাইলাম। এবং এখানের মধ্যে লক্ষ লক্ষ নেফ্রন রয়েছে। 8 থেকে 12টি রেনাল পিরামিড রয়েছে, এগুলো হচ্ছে রেনাল পিরামিড। এখানে 8 থেকে 12টি রেনাল পিরামিড রয়েছে, এবং 10 থেকে 12 লক্ষ নেফ্রন রয়েছে। এটা হচ্ছে একটি বৃক্ষের জন্য 10 থেকে 12 লক্ষ। তোমার যদি বলো মানব শরীরে কয়টি নেফ্রন রয়েছে, তাহলে তোমরা বলবো হচ্ছে 20 থেকে 24 লক্ষ নেফ্রন রয়েছে। তারপর রেনাল পিরামিডে করা যদি বলে, তাহলে তোমরা বলবা 16 থেকে 24টি নেফ্রন রয়েছে, সরি রেনাল পিরামিড রয়েছে। একটি বৃক্ষের জন্য তোমাদেরকে আমি একটু লিখে দিই। একটি বৃক্ষের জন্য হলে নেফ্রন রয়েছে হচ্ছে 10 থেকে 12 লক্ষ। তারপর রেনাল পিরামিড রয়েছে হচ্ছে 8 থেকে 12টি একটি বৃক্ষের জন্য। আবার যদি বলো মানব দেহে,
তোমাদের এগুলো এমসিকিউ আসবে মূলত। যদি মানবদেহ বলে নেফ্রনের সংখ্যা, মানবদেহের নেফ্রন মানে যেহেতু মানবদেহে দুটি বৃক্ক থাকে, একটি বৃক্ষতে যদি 8 থেকে 12 লক্ষ থাকে, তাহলে দুটি বৃক্ষতে একটি বৃক্ষতে যদি 10 থেকে 12 লক্ষ থাকে, তাহলে দুটি বৃক্ষতে করে থাকবে 20 থেকে 24 লক্ষ। তারপর আমরা চলে যাবো রেনাল পিরামিডে। রেনাল পিরামিডে যদি একটি বৃক্ষের মধ্যে যদি 8 থেকে 12টি রেনাল পিরামিড থাকে, সেহেতু মানবদেহে যদি দুটি বৃক্ষ রয়েছে, সেহেতু দুটি বৃক্ষের মধ্যে 16 থেকে 24টি পিরামিড রেনাল পিরামিড রয়েছে। প্রায় ম্যাক্সিমাম স্টুডেন্ট এগুলো ভুল করে, কারণ এমসিকিউতে দিয়ে থাকা হচ্ছে মানবদেহে যদি বলে, যদি মানবদেহে রেনাল পিরামিডের কথা বলে, তাহলে হবে হচ্ছে 8 থেকে 16টি, 16 থেকে 24টি। আর যদি বৃক্ষে যদি একটি বৃক্ষে রেনাল পিরামিডের কথা, তাহলে সেটা হবে 8 থেকে 12টি। তাহলে সেটা অবশ্যই মাথায় রেখে আনসার করবা। এমসিকিউ যদি থাকো তাহলে মাথায় রেখে তাকাবা। এখন আমরা নেক্সট টপিক চলে যাব। এখানে কিছু শর্ট এমসিকিউ রয়েছে এবং এমসিকিউ পাশাপাশি কিছু শর্ট কোয়েশ্চেন রয়েছে, সেগুলো তোমরা বই থেকে পড়ে নিতে পারবা। বৃক্ষের কাজ, অর্থাৎ বৃক্ষের কাজ হচ্ছে মূলত, বৃক্ষের কাজটা কি? এখন তোমাদের কোয়েশ্চেন আসতে পারে, বৃক্ষের চিত্রটা দিয়ে বলবে এটির কাজ কি। তাহলে কাজ তোমরা কিভাবে ব্যাখ্যা করবা? কাজ হচ্ছে দেহের নাইট্রোজেন গঠিত যে বর্জ্য, সেটি বের হওয়ার যে প্রক্রিয়া, তৈরি হওয়ার প্রক্রিয়া, সেটি কিভাবে বের হয়, কোন দিক দিয়ে বের হয়, সেগুলো সব ব্যাখ্যা করবা। এটা হচ্ছে বৃক্ষের কাজ। মূলত প্রথম যে কাজটা, সেটা হচ্ছে মেইন কাজটা করে নেফ্রন রক্তকে পরিশোধিত করে গ্লোমেরুলাসের মাধ্যমে। গ্লোমেরুলাস এটি নিকটবর্তী পেশনালিকা থেকে হ্যানলি লুপ হয়ে দূরবর্তী পেশনালিকা হয়ে শিরা দিয়ে ইউরেটার হয়ে মূত্রথলিতে জমা হয়। আর মূত্রথলিতে যখন 1.5 লিটার মূত্র জমা হয়, তখন আমাদের মূত্র ত্যাগের ইচ্ছা জাগে। 1.5 লিটার মধ্যে হচ্ছে 1500 ml। এটা একটা কোয়েশ্চেন। এবং আরেকটি কোয়েশ্চেন হলো, যেটা এমসিকিউ যেটা আসে, সেটা হচ্ছে দৈনিক কত গ্লাস পানি খেতে হয়, মানে বৃক্ষের স্বাভাবিকতা বজায় রাখার জন্য। এটা হচ্ছে 8 গ্লাস। 8 গ্লাস পানি খেতে হয়। দৈনিক। এক এক হয়তো এক এক রকম দেওয়া থাকতে পারে, ডাজন্ট ম্যাটার। বৃক্ষের কাজ। বোমান্স ক্যাপসুল অক্ষতা যে সংখ্যা রেনাল টিউবিউল হচ্ছে বোমান্স ক্যাপসুল হতে অক্ষীয়দেশ্বরের সংগ্রাহী নালিকা বরাবর বিস্তৃত যে নালী, সেটা হচ্ছে রেনাল টিউবিউল। এবং এখানে বিভিন্ন ধরনের পদার্থ, যেমন ক্ষারীয় পদার্থ, অম্লীয় মূত্র, এবং তোমরা জানো যে বৃক্ষ, বলি এখন তোমাকে আমি পুরোটা আবার সামারি করে দিই। প্রথমত হচ্ছে রেচন কি? রেচন এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে মানবদেহে গঠিত বর্জ্য শরীর থেকে বের করে দেওয়া হয়, সেটা হচ্ছে রেচন প্রক্রিয়া। এখন রেচন প্রক্রিয়া ঘটায় কে? প্রথম হচ্ছে বৃক্ষ, এবং বৃক্ষের ভিতরে মেইন যদি বৃক্ষের এককটি হচ্ছে নেফ্রন থাকে 10 থেকে 12 লক্ষ, মানবদেহে থাকে 20 থেকে 24 লক্ষ। এখন নেফ্রনের কাজ হলো অপরিশোধিত রক্তকে গ্লোমেরুলাসের মাধ্যমে পরিশোধিত রক্তকে আবার শিরা হয়ে বের করে দেয়, এবং গ্লোমেরুলাসের যে বর্জ্য পদার্থগুলো রয়েছে, সেগুলো নিকটবর্তী পেশনালিকা হয়ে হ্যান্ডলিং লুপ হয়ে দূরবর্তী পেশনালিকা হয়ে সেটি বৃক্ষের শিরা হয়ে ইউরেটার হয়ে মূত্রথলিতে জমা হয়। এবং মূত্রথলিতে যখন 1500 ml জমা হয়, তখন আমরা মূত্র ত্যাগের ইচ্ছে থেকে আমরা মূত্রনলী দিয়ে সেটি ত্যাগ করি। এটা হচ্ছে আজকের সামারি। এবং যেটা হচ্ছে তোমাদের মেইন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নেফ্রনের চিত্র। নেফ্রন, এই নেফ্রনের চিত্রটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আমি 3 স্টার দিয়ে দিচ্ছি।
এই ন্যাফ্রনের চিত্রটা মাস্ট 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 শিখতে হবে যে কীভাবে আঁকা। তোমাদেরকে বলছিলাম যে এদিকে একটা এস, একটা ইউ আর একটা এস, এই তিনটা মিলে তোমরা যদি তিনটা মিলে যদি চিত্র আঁকো সেটা শর্টকাট টেকনিক, একটা ন্যাফ্রন হয়ে যাবে। বন্ধ করি। আজকের ক্লাসটি এতটুকুই। তোমরা যেটুকু পড়েছি ততটুকুর মধ্যে হচ্ছে সহায়ক বই যেগুলো গাইড হয়েছে সেগুলো দেখে নিবা। শর্ট কোয়েশ্চেন, এমসিকিউ, সিকিউ দেখবা যে সব কিছু কমন পড়ে যাচ্ছে তোমাদের। এখানে কয়েকটি টপিক। প্রথম টপিক রেচন প্রক্রিয়া জিনিসটা কি, তারপর রয়েছে বৃক্ষ, তারপর রয়েছে ন্যাফ্রনের উপর রয়েছে বৃক্ষের কাজ। এই অধ্যায়টি হচ্ছে বায়োলজির প্রত্যেকটা চ্যাপ্টার সবচেয়ে ছোট একটি অধ্যায় এবং সবচেয়ে সহজ, যদি বুঝতে পারো আর কি। যদি আমার ক্লাসগুলো করো তাহলে তোমাদের কাছে এতটা অনেক সহজ হয়ে যাবে। এই চারটি আজকে আমি পড়িয়েছি, এই চারটি টপিক। এই চারটি টপিক থেকে দেখবা বেশিরভাগ কোয়েশ্চেনই এই চারটি টপিক থেকে এসেছে। অর্থাৎ আমি গ আর ঘয়ের কথা বলছি। ধরো 3 নম্বর 4 নম্বর যে কোয়েশ্চেনগুলো উচ্চতর দক্ষতামূলক যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলোর মধ্যে এই কোয়েশ্চেনগুলো থাকে। যেমন কি বৃক্ষের কাজ, তারপর রয়েছে ন্যাফ্রনের চিত্রসহ ব্যাখ্যা করতে হবে অবশ্যই। বায়োলজিতে সব কয়টি সিকিউ চিত্রসহ ব্যাখ্যা করতে হবে, নাহলে ফুল নাম্বার তোমরা পাবা না। তারপর হচ্ছে বৃক্ষ, তারপর হচ্ছে রেচন প্রক্রিয়ার সময় তোমাদের ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া রাখতে হবে যে রেচন প্রক্রিয়া জিনিসটা কি। একটা সিকিউর 1 নম্বরের কোয়েশ্চেনে থাকতেই পারে যে রেচন প্রক্রিয়া কি, ব্যাখ্যা করো। তারপর হচ্ছে বৃক্ষ, ন্যাফ্রন চিত্র আঁকতে হবে, চিত্রকে ব্যাখ্যা করতে হবে। তারপর হচ্ছে বৃক্ষের কাজটা কি তোমাদেরকে তো বলেই দিলাম যে বৃক্ষের কাজ কি, যে অপরিশোধিত রক্ত থেকে মূত্র তৈরি করে পরিশোধিত রক্ত শিরা দিয়ে বের করে দেওয়া। আবার এখানে যেটা জমা হয় সেটা মূত্রথলির মধ্যে জমা হয়, 1000 লিটার হলে ইচ্ছা জায়গায় তারপর মূত্র হয়ে বের হয়ে যায়, সেগুলো আর কি। আজকের ক্লাসে এটুকুই তোমাদের জন্য। এর আগে ক্লাসে যেটা বলেছি যে আমি যতটুকু ক্লাস করেছি ততটুকুর মধ্যে যদি তোমরা বিভিন্ন সহায়ক বইয়ের সিকিউ এমসিকিউ যদি সলভ করতে বসো তাহলে বুঝতে পারবো যে কোয়েশ্চেনগুলো ঠিক বইয়ের ভিতর থেকে আসে, বইয়ের বাইরে থেকে কোনো কোয়েশ্চেন আসে না এসএসসিতে। তারপর হচ্ছে যেটা কথা, প্রতিদিনের পড়া প্রতিদিনই শেষ করে ফেলবা। যেটা কথা, যদি পড়া আজকে পড়া যায় তুমি কালকে জন্য রেখে তাহলে দেখবে কালকে আর পড়া হবে না, সে পড়ার জায়গায় থেকে যাবে, তুমি তোমার জায়গা থেকে চলে যাবা। তো আজকের ক্লাসের এটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।